এই মুহূর্তে আমরা কথা বলতে চাই, ভারতে আবার কেন রাজপথে নামছে শিক্ষার্থীরা? ভারতে কি বাংলাদেশ মডেল প্রয়োগের চেষ্টা চলছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদির স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলে। এই মুহূর্তে আমরা কথা বলতে চাই, ভারতে আবার কেন রাজপথে নামছে শিক্ষার্থীরা? ভারতে কি বাংলাদেশ মডেল প্রয়োগের চেষ্টা চলছে? আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটি লিখিত বা মৌখিক সরকারি অঙ্গীকার কি স্রেফ কাগজের টুকরো মাত্র, নাকি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের এক কৌশল? ভারতের কোটি কোটি শিক্ষার্থী এবং তরুণ সমাজের মনে এখন এই প্রশ্নটাই সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। মাত্র কয়েকদিন আগে টানা 36 দিনের রক্ত ঘাম ঝরানো আন্দোলনের পর কেন্দ্রীয় সরকারের কাছ থেকে লিখিত ও প্রকাশ্য প্রতিশ্রুতি পেয়ে শিক্ষার্থীরা রাজপথ ছেড়েছিল। পদত্যাগ করতে হয়েছিল ভারতের তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। কিন্তু মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে হঠাৎ এমন কি ঘটলো যে ভারতের শিক্ষার্থী ও যুব সমাজ আবারও দেশব্যাপী আন্দোলনের চরম হুঁশিয়ারি দিল? কেন বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের এক অন্তর্বর্তীকালীন নির্দেশকে হাতিয়ার বানিয়ে দেশের রাজপথকে আবারও উত্তাল করার চক্রান্ত চলছে? ককরোচ জনতা পার্টি বা সিজিপির এই বিস্ফোরক অভিযোগের নেপথ্যে আসল সত্যটা কি? ঘটনার গভীরে যাওয়ার আগে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। ভারতের শিক্ষা ব্যবস্থা ও ছাত্র আন্দোলনের ইতিহাসে যন্তর মন্তরের 36 দিনের এই প্রতিবাদ এক অভূতপূর্ব অধ্যায় তৈরি করেছিল। নিট ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং প্রশাসনিক অব্যবস্থাপনার বিরুদ্ধে ককরোচ জনতা পার্টি বা সিজিপির নেতৃত্বে ভারতের হাজার হাজার শিক্ষার্থী রাজপথে নেমে এসেছিল। সেই আন্দোলনের তীব্রতায় কেন্দ্রীয় সরকার পিছু হটতে বাধ্য হয় এবং সরকারের উচ্চ পর্যায় থেকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। এবং গত 25শে জুলাই 2026 তারিখে কেন্দ্র সরকারের সাথে সিজিপির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সমঝোতা চুক্তি সম্পাদিত হয়। এই সমঝোতা চুক্তির মূল শর্ত ছিল আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশ যে সমস্ত এফআইআর বা মামলা দায়ের করেছিল তা সম্পূর্ণ প্রত্যাহার করে নিতে হবে। কোনো শিক্ষার্থীকে ভবিষ্যতে কোনো প্রকার আইনি হেনস্থা বা শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি করা হবে না। সরকারের এই সর্বোচ্চ পর্যায়ের পবিত্র ও প্রকাশ্য প্রতিশ্রুতির ওপর সম্পূর্ণ আস্থা ও সদ বিশ্বাস রেখে সিজিপি তাদের 36 দিনের দেশব্যাপী দীর্ঘ আন্দোলন স্থগিত ঘোষণা করে দেশের শিক্ষার্থীরা নিজ নিজ ঘরে ও পড়ার টেবিলে ফিরে যায়। কিন্তু শান্ত হয়ে আসা সেই ঝড়ে হঠাৎ এক নতুন আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটে। 25শে জুলাইয়ের সেই চুক্তির আমেজ কাটতে না কাটতেই সুপ্রিম কোর্ট থেকে একটি অন্তর্বর্তীকালীন আদেশ জারি হয়। আন্দোলন সংক্রান্ত একাধিক জনস্বার্থ মামলার শুনানি শেষে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ একটি অন্তর্বর্তীকালীন আদেশ দেন। আর এই আদেশের মধ্যে লুকিয়ে ছিল সেই বিতর্কিত বোমা। সুপ্রিম কোর্টের এই আদেশের নির্দেশ নম্বর 4-এ বলা হয়, রাজ্য ও কেন্দ্র সরকারগুলো আন্দোলনকারীদের বিরুদ্ধে পূর্বের যেসব এফআইআর রুজু করা হয়েছিল সেগুলোর তদন্ত এবং আইনি কার্যক্রম চালিয়ে যেতে পারবে। সুপ্রিম কোর্টের এই আদেশ সামনে আসতেই স্তম্ভিত হয়ে পড়ে পুরো দেশ। ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্র সৌরভ দাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অত্যন্ত জরুরি ও শক্ত ভাষায় একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করেন। সৌরভ দাস স্পষ্ট ভাষায় বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ নম্বর 4 হলো 25শে জুলাই কেন্দ্র সরকার শিক্ষার্থীদের যে পবিত্র প্রতিশ্রুতি দিয়েছিল তা সরাসরি বিপরীত ও স্পষ্ট লঙ্ঘন। সরকারের আশ্বাসের উপর বিশ্বাস রেখে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করেছিল, কিন্তু আদালতের এই আদেশ সারা দেশের তরুণদের মনে চরম বিপদের ঘন্টা বা অ্যালার্ম বেল বাজিয়ে দিয়েছে। এখানেই শেষ নয়, সিজিপির মূল মুখপাত্র সৌরভ দাস সরকারের ভূমিকা নিয়ে অত্যন্ত মারাত্মক ও তীক্ষ্ণ কিছু প্রশ্ন তুলে ধরেছেন। তিনি ফাঁস করেন যে সোমবার গভীর রাত পর্যন্ত সিজিপি নেতৃত্বের সাথে কেন্দ্র সরকারের শীর্ষ কর্মকর্তাদের আলোচনা চলেছে। অর্থাৎ 25শে জুলাইয়ের সেই সুনির্দিষ্ট চুক্তির বিষয়টি সরকারের কাছে পরিষ্কার জানা ছিল। তা সত্ত্বেও সুপ্রিম কোর্টে যখন এই মামলার শুনানি চলছিল তখন সরকারের আইনজীবীরা আদালতের সামনে চুক্তি ও আশ্বাসের বিষয়টি কেন উপস্থাপন করলেন না? কেন তারা নীরব ভূমিকা পালন করলেন? সৌরভ দাস আদালতের এই আদেশকে অজ্ঞাত ও তথ্যহীন বলে অভিহিত করেছেন এবং একে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে ঘোষণা করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চের এই অন্তর্বর্তীকালীন নির্দেশকে কেন্দ্র সরকার এবং বিশেষ করে বিজেপি ও এনডিএ শাসিত রাজ্য সরকারগুলো আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। বেছে বেছে স্বতন্ত্র প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর আবার এফআইআর চালিয়ে দেওয়া হতে পারে এবং তাদের মারাত্মক প্রশাসনিক ও আইনি হেনস্থার মুখে ফেলা হতে পারে। সৌরভ দাসের ভাষায়, প্রথম দিন থেকেই আমাদের সবচেয়ে বড় আশঙ্কা ছিল এটি যে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক নাগরিক প্রতিবাদকে স্তব্ধ করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আদালতকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে। তিনি আরো যোগ করেন, হাজার হাজার তরুণ শিক্ষার্থীর কাছে প্রকাশ্যে দেওয়া একটি রাষ্ট্রীয় অঙ্গীকারকে কোনো চক্রান্তের মাধ্যমে বা পরবর্তী আইনি মারপ্যাচে অর্থহীন করে দেওয়া যায় না। এতে কেবল সরকারের গ্রহণযোগ্যতাই নষ্ট হয়, বরং সংবিধান ও বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের যে মৌলিক বিশ্বাস বা পাবলিক ট্রাস্ট তা মারাত্মকভাবে ভঙ্গ হয়।
দর্শক বৃন্দ, আপনারা হয়তো ভাবছেন সুপ্রিম কোর্ট যখন মামলা চালানোর কথা বলেছে তখন সরকারের কি আর কিছু করার আছে? ককরোচ জনতা পার্টি এই জায়গাতেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি ও সাংবিধানিক সত্য তুলে ধরেছে। সৌরভ দাস অত্যন্ত সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করে জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তীকালীন আদেশে কিন্তু সরকারকে বাধ্য করা হয়নি যে তাদের এফআইআর চালিয়ে যেতেই হবে। তিনি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন যে আসাম এবং বিহারের সরকার কিন্তু ইতিমধ্যেই আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে থাকা এফআইআর প্রত্যাহার করা শুরু করেছে এবং গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের মুক্তির আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। আইনের মূল ভিত্তি অনুযায়ী একটি ফৌজদারি মামলা বা এফআইআর প্রত্যাহার করে নেওয়ার চূড়ান্ত প্রশাসনিক ও নির্বাহী ক্ষমতা এখন সম্পূর্ণভাবে কেন্দ্র ও রাজ্য সরকারের হাতেই ন্যস্ত রয়েছে। সুপ্রিম কোর্ট কোন সরকারকে বাধ্য করেনি যে শিক্ষার্থীদের জেলে পাঠাতেই হবে। তাই আদালতের ঘাড়ের উপর বন্দুক রেখে যদি সরকার বা পুলিশ মামলা চালিয়ে যায় তবে তা হবে সরকারের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত এবং আদালতের আদেশের এক মন গড়া বা ইচ্ছাকৃত ভুল ব্যাখ্যা। তাই সিজিপি দাবি জানিয়েছে 25শে জুলাই শিক্ষার্থীদের সাথে যে সমঝোতা সমঝোতা হয়েছিল তার প্রতিটি বিষয় অবিলম্বে কেন্দ্র সরকারকে সুপ্রিম কোর্টের সামনে হলফনামা দিয়ে জমা দিতে হবে, যাতে দেশের যুব সমাজের সাথে কোনো প্রকার লুকোচুরি না হয় এবং সম্পূর্ণ স্বচ্ছতা বজায় থাকে। পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে? ককরোচ জনতা পার্টি কেন্দ্র সরকারকে আর এক মুহূর্ত সময় দিতে নারাজ। তারা সরকারকে স্পষ্ট ও চূড়ান্ত আলটিমেটাম দিয়ে জানিয়ে দিয়েছে যে সরকারের প্রতিশ্রুতি পূরণের নির্ধারিত সময়সীমা গতকাল মঙ্গলবারই শেষ হচ্ছে। সিজিপি স্পষ্ট দাবি জানিয়েছে আন্দোলনরত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআর অবিলম্বে এবং আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করতে হবে। ভবিষ্যতে কোনো শিক্ষার্থীর ওপর যেন কোনো প্রকার শাস্তিমূলক বা দমনমূলক পদক্ষেপ না নেওয়া হয় তা নিশ্চিত করতে হবে। 25শে জুলাইয়ের আশ্বাসের অক্ষর ও অনুভূতি দুটোই অক্ষুণ্ণ রেখে সরকারকে দেওয়া কথা রাখতে হবে। সৌরভ দাসের সেই ঐতিহাসিক ও শক্তিশালী বার্তাটি আপনাদের শোনানো প্রয়োজন। তিনি বলেছেন, ভারতের যুব সমাজ পূর্ণ সৎ বিশ্বাস বা গুড ফেইথ নিয়ে এই সমঝোতায় অংশ নিয়েছিল। সেই সৎ বিশ্বাসকে কোনোভাবে বিশ্বাসঘাতকতায় রূপ নিতে দেওয়া যাবে না। সাংবিধানিক গুরুত্ব সম্পন্ন প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে তরুণদের দেওয়া গ্যারান্টি কেড়ে নেওয়া বন্ধ করতে হবে। যে সরকার নিজের কথা রাখতে পারে না সেই সরকার তরুণ সমাজকে শান্ত থাকার আশা করতে পারে না। যদি গ্যারান্টি অমান্য করা হয় তবে ভারতের রাজপথ আবারও ভারতের যুব সমাজের সমবেত কণ্ঠে গর্জে উঠবে। দর্শক, বাংলাদেশের দর্শক যারা আছেন তারাও একটু খেয়াল করুন, কিন্তু ভারতের দর্শক আপনারাও একটু খেয়াল করুন। বাংলাদেশেও কিন্তু 2024 সালে কোটা আন্দোলন, চাকরিতে কোটা আন্দোলনকে কেন্দ্র করে এমনটাই ঘটেছিল। আদালত একদিকে ছিল, আদালত একদিকে ছিল সরকার। সরকার অপেক্ষা করছিল যে আদালত কি রায় দেয়। আদালত রায় দিয়েছে, সময় নিয়েছে এবং সময় ক্ষেপণ করে রায় দিয়েছে। ততক্ষণে জল ঘোলা করে ফেলেছে তৃতীয় পক্ষ। ভারতেও কি এমন ঘটনা ঘটছে? বাংলাদেশের কপি কি প্রয়োগ করা হচ্ছে? বাংলাদেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে ডিপ স্টেট তলা থেকে, নিচ থেকে, পেছন থেকে আগুনে তুষ ছিটিয়েছে। ভারতেও কি সেটি হচ্ছে? কারণ আন্দোলন বন্ধ হয়ে গেল ভারতে, শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে গেলেন, কিন্তু আবারও তারা রাজপথে নামবার হুমকি দিচ্ছে। কেন? পেছন থেকে কি ডিপ স্টেট তুষ ছেটাচ্ছে? ভারত সরকারের এটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। আপনারা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশেও কিন্তু কোটার যে দাবিটা ছিল শিক্ষার্থীদের, বৈষম্যপূর্ণ কোটা, সেই কোটার সিদ্ধান্ত কিন্তু আদালত দিয়ে দিয়েছিল। তারপরেও বাংলাদেশে শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনের রূপ নেয় সেটি। ভারতেও কিছু কিছু দাবি পূরণ করা হয়েছে, যেমন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ঘটেছে ইতিমধ্যেই, কিন্তু তারপরেও আবারও আন্দোলনের আগুনের ফুলকি যেন জেগে উঠছে। কেন? এই কেন প্রশ্ন থেকেই অনেক কিছু ঘটতে পারে, ভারতে ঘটবে না, কিন্তু পৃথিবীর দেশে দেশে আমরা এমন কিছু ব্যতিক্রম ঘটনা ঘটতে দেখেছি যা শঙ্কা জাগায়। দর্শক, ভারতের এই পুরো ঘটনাটি কিন্তু কেবল একটি দেশের অভ্যন্তরীণ রাজনীতি বা একটি ছাত্র সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি গোটা দক্ষিণ এশিয়ার যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর জন্য এক চরম শিক্ষা। যখন রাজপথে নেমে আসা লাখ লাখ তরুণ নিজেদের অধিকার দাবি করে, আর রাষ্ট্র যখন তাদের সাথে সমঝোতা করার পর সেই কথা ভাঙার আইনি অজুহাত খোঁজে, তখন তরুণ সমাজের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর থেকে আস্থা উঠে যায়। বিহার বা আসাম যদি রাজনৈতিক সদিচ্ছা দেখিয়ে এফআইআর বাতিল করতে পারে, তবে অন্যান্য রাজ্য বা কেন্দ্র সরকার কেন কালক্ষেপণ করছে? এই কালক্ষেপণের কারণেই কিন্তু নানা ঘটনা ঘটে যায়। বাংলাদেশের উদাহরণ জলজ্জান্ত আছে। বাংলাদেশে প্রচুর কালক্ষেপণ হয়েছে। আদালত দীর্ঘ সময় নিয়েছে রায় দিতে, এদিকে সরকার নেগোশিয়েট করতে সময় নিয়েছে, যার কারণে একটা পর্যায়ে বাংলাদেশের সরকারকে বিদায় নিতে হয়েছে। গতকাল মঙ্গলবারের দিনটি ভারতের ছাত্র রাজনীতি তথা সার্বিক প্রশাসনিক ব্যবস্থার জন্য অত্যন্ত সংকটময় একটি দিন। সরকার কি তার দেওয়া কথা রেখে তরুণ সমাজের কাছে নিজের ভাবমূর্তি রক্ষা করবে, নাকি সুপ্রিম কোর্টের আদেশের আড়ালে লুকিয়ে শিক্ষার্থীদের আবারও রাজপথে নামতে বাধ্য করবে? যদি এই প্রতিশ্রুতি ভঙ্গ হয় তবে ভারতের রাজপথ যে আবার উত্তাল হতে যাচ্ছে তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। কাজে ভারত সরকার হয়তো তার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের, যুব সমাজকে, তরুণ সমাজকে ঠান্ডা করবে বলে আমরা বিশ্বাস করি। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।